কেটে গেছে 2 সপ্তাহ। আগামী সপ্তাহে রাদীপ আর তাসফিন দেশে ফিরবে। মাত্র 2 দিন আগেই তিশা আর তানিশার 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হলো। আর কিছুদিন পরই রায়ের 1ম বর্ষে পরীক্ষা শুরু হবে। বরাবরের মতোই রায় ছাত্রী হিসেবে খুবই ভালো। এতদিনে রায় পুরোপুরিভাবে সুস্থ আছে। তাসকিন তাকে কোনো প্রকার ডিস্টার্ব করছে না। কথা দিয়েছে পরীক্ষার আগে তাকে আর ডিস্টার্ব করবেও না। তার বদলে তাসকিনের কিছু কথা তাকে মন দিয়ে শুনতে হবে। রায়ও বিনা বাক্যে মেনে নিয়েছে। এমনিতেও সে তাসকিনের সব কথাই তো মেনে নেয়। রাত 12টা বাজলেও রায়ের পড়া শেষ হচ্ছে না। তাসকিন ডিভানের উপর পা তুলে ল্যাপটপে কাজ করছে আর রায় টেবিলে গুনগুন করে পড়ছে। তাসকিন আর চোখে বারবার রায়কে দেখছে, যা রায়ের ষষ্ঠ ইন্দ্রিয় টের পাচ্ছে। তারপরও রায় পাত্তা দিচ্ছে না তেমন। তাসকিন আর বার নাচে গলা খাকারি দিয়ে বলল, মিসেস মির্জা। রায় বইয়ে চোখ রেখেই উত্তর দিল, জি। আপনার পড়া কত দূর আর কেন কাজ আছে? রায় আগুন চোখে ওর দিকে তাকিয়ে বলল, আপনি বলেছিলেন আমার পরীক্ষার আগে আমাকে ডিস্টার্ব করবেন না, তাহলে এখন ডাকছেন কেন? তাসকিন নীরবে ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর চোখে মুখে দুষ্টু হাসি ফুটিয়ে তুলে চোখ মেরে বলল, সি বউ, আই হেট ইউর ডার্টি মাইন্ড। রায় থতমত খেয়ে বলল, আই হেট ইউর ডার্টি মাইন্ড টু। আমি তা বলিনি, যা আপনি বুঝেছেন। যত সব লুচ্চা লোক। তাসকিন হু হু করে হেসে ফেলল। তারপর বলল, হয়েছে, একটু বাকি আছে। কেন? আমরা এক জায়গায় যাব। রায় আঁতকে উঠে বলল, না না, আমি আপনার সাথে কোথাও যাব না। ভয়ঙ্কর লোক। আগেরবার আমাকে সাথে নিয়ে কি করেছেন ভুলিনি আমি। তাসকিন এবার সোজা হয়ে বসে বলল, আরে সেরকম কিছু না তো। কী রকম? গেলে দেখতে পাবে। রায় চট করে দাঁড়িয়ে বইটা বন্ধ করে বেড থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে বলল, চলুন। তাসকিন অবাক হয়ে তাকিয়ে রইল। বউটা আজকাল ফাস্ট চলে খুব। সে আর কথা না বাড়িয়ে উঠে পড়ল। অন্ধকারে হাঁটছে রায় আর তাসকিন। রায় ওড়নাটা কপাল পর্যন্ত টেনে রেখেছে। তাসকিন ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে হাঁটছে আর মুচকি মুচকি হাঁটছে ওকে দেখে। রায় হাঁটতে হাঁটতে বলল, এদিকে কোথায় যাচ্ছি? বাগানে। কেন? ঘুরতে? এত রাতে আমরা ঘুরতে যাচ্ছি? হুম। তোমার পছন্দের ফুল কি? জানি না। আমি জানি। জানলে ভালো। কাঠগোলাপ আর বাগানবিলাস, তাই না? হুম। রায়, হুম হুম কিছু না। রায় কিছুক্ষণ নীরবে অবলোকন করল তাসকিনকে। লোকটার ঠোঁটে সব সময় হাসি লেগে থাকে। তাই আস্তে আস্তে রায় জিজ্ঞেস করলো, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? তাসকিন মুচকি হাসলো, করো। আপনি সব সময় এমন ঠান্ডা কি করে থাকেন? আপনাকে আমি বিয়ের 8 মাসে তেমন রাগতে দেখিনি। তেমন বললেও ভুল হবে, রাগতেই দেখিনি। আপনি কি রাগেন না? আপনার রাগ হয় না? তাসকিন এবার ছোট্ট করে হাসলো। বিগত 8 মাস পর রায়ের মুখে আবার এমন বোকা প্রশ্ন শুনতে পারল সে। কার উপর? ধরুন আমার উপর। আমি তো সারাদিন আপনাকে বকাবকি করি, অপমান করি, কটু কথা শোনাই, অভিশাপ দেই। আপনার রাগ লাগে না আমার উপর? না। কেন? এমনি। সব কেনর ব্যাখ্যা নেই। কেন নেই? আপনার একটুও রাগ হয় না? হুম, হয় না। তোমার উপর আমার রাগ হয় না, কষ্ট হয়। হুম। আমি যখন আপনাকে খারাপ কথা বলি আপনার কষ্ট হয়? তোমার কি মনে হয় আমি জানি না? তাই তো জিজ্ঞেস করলাম। না, হয় না। কেন? পুরুষদের কষ্ট পেতে নেই, আর আমার মতো খারাপ মানুষের তো নাই। কষ্ট পাওয়ার জন্য হয়তো মন লাগে, আমার তা নেই। নেই? বোধ হয় না। আর বাকিদের উপর রাগ লাগে না? হুম, লাগে। তো আপনি রাগেন না কেন? কে বলেছে রাগি না? রাগী তো। এক একজনের রাগের বহিঃপ্রকাশ এক এক রকম। যেমন তোমার রাগ উঠলে তুমি কাঁদো,
আমি তেমন চুপ করে থাকি। অধৈর্য তো, তা আমার পছন্দ না। যার উপর আমার রাগ হয়, আগে তার জায়গায় আমি নিজেকে বসাই, দেখি সে কাজটা কেন করলো যে আমার রাগ হলো। যদি আমার কাছে তার কাজের পজিটিভিটি আসে, তখন আর তার সেই কাজটার জন্য রাগ করি না। কাজটা করার মতো এমন খারাপ কিছু যদি আমি করি, তাই সে কাজটা করেছে, তাহলে আর সেই কাজটা করি না যেটা করলে সে আমাকে রাগ করতে বা আমার ক্ষতি করবে। আমার দোষ থাকলে সরি বলে নেই। আর যদি নেগেটিভিটি আসে, মানে সে অযথায় আমি রাগ করার মতো কাজ করে, তখন তাকে পানিশমেন্ট দেই। সেটাও চুপচাপ থেকে, আমি রাগ প্রকাশ করি না। ওহো ওরা তাসকিনের কাঠগোলাপ ফুল গাছটার নিচে এসে দাঁড়ালো। রায় অবাক হয়ে বলল, এখানে কেন? আমার ইচ্ছা হলো একটু, তাই ফিরে চলুন, ঘুম পাচ্ছে আমার। 10টা মিনিট থাকি। তাসকিনের অনুরোধ স্বরূপ সুরে রায় আর কিছু বলল না। তাসকিন বসলো গাছের নিচে, রায়কেও হাতে টান দিয়ে বসিয়ে দিল পাশে। মধ্যরাতের পাশাপাশি দুজন মানুষ বসা, চারিদিকে ভয়ঙ্কর নির্জনতা। একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ গুনতে পারত মতো নীরবতা বিরাজ করছে। তোমাকে একটা অনুরোধ করি, আপনার আদেশ আমার কাছে চিরধার্য। তাসকিন আহত চোখে তাকালো রায়ের দিকে। রায় তখন নিচের দিকে তাকিয়ে নিজের ওড়নার সুতোর কোনা খুঁজতে ব্যস্ত। তাসকিন খুব হাট হলো হঠাৎ করে। বুকের মধ্যে একটা দগদগে গা যেন তাজা হয়ে গেল আবার। চোখে বারবার কয়েকটা পলক ফেলে নিজেকে শান্ত রেখে মলিন হেসে, আদেশ হলে অনুরোধ বলতাম না। রায় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলুন। না থাক, চলো ফিরে যাই। বলুন। তোমার না ঘুম পেয়েছে? চলো। বলবেন না? চলো। দাঁড়িয়ে গিয়ে রায়ের হাত ধরে উঠাতে চেষ্টা করলো। রায়ও গাঢ় হয়ে বসে বলল, যাব না। থাকো তাহলে, আমি যাচ্ছি। আপনি আমাকে ফেলে চলে যাবেন? ঠিক আছে, যান। দায়িত্ববোধহীন লোক। যাবে না কেন? কি বলতে চেয়েছিলেন বলুন। এখন বলবো না। আমিও যাব না। তুমি কি চাইছো বলো তো? শুনতে চাইছি। তুমি অনেক ঘাড় তেরা রায়। রায় ভেংচি কাটলো, বলবেন না? তাসকিন একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তোমাকে যদি আমি একটা ফুল পেড়ে দেই, নেবে? আপনার গাছের ফুল না আপনি কাউকে নিতে দেন না? অন্য কেউ? আর তুমি কি এক না? না। দিন তবে। ব্যাস, এটুকু কথায় তাসকিন খুশি হয়ে গেল। সে অতি এক্সাইটেড হয়ে শুধু একটা নয়, এক থোকা ফুল পেড়ে দিল বউকে। রায় গম্ভীর মুখে ফুলের থোকাটা নিল। একটু হাসলে কি আর ওর জাত যেত? তাসকিনের মন আবারও খারাপ হয়ে গেল। এমপি সাহেব, আপনাকে আর একটা কথা জিজ্ঞেস করি। আমাকে আর কতদিন আটকে রাখবেন? যতদিন আমার নিঃশ্বাস চলবে। কেন করেছেন এসব? কী সব? আমি চলে যাব। যাও। রায় ভূত দেখার মতো চমকে উঠল। তারপর বিস্মিত কণ্ঠে বলল, কি বললেন? যাও। আমি কি তোমার পায়ে শিকল পরিয়ে রেখেছি? আমি চলে গেলে তো আবারও ধরে আনবেন। চলো বাড়িতে যাই, অনেক রাত হয়েছে। রায় একটা দীর্ঘ শ্বাস ফেলল শুধু। একটু এগিয়ে হাঁটতে লাগলো সে। তাসকিন একটু পিছু পড়ে গেল ওর। রায় বেশ এগিয়ে গেছে। তাসকিন আবারও 2 হাত পকেটে পুরে হাঁটা ধরল। মুচকি হেসে ধীর আওয়াজে বলল, তোমারে বলা হয় নাই তোমারে ভুলতে আর একটা জীবন প্রয়োজন হলেও তোমারে আবার ভালোবাসার জন্য তোমার একটা হাসিই যথেষ্ট। বাইকটা সৈয়দ বাড়ির গেট অতিক্রম করে ভেতরে প্রবেশ করিয়ে পার্ক করল তাসিন। আজ দ্বিতীয়বারের মতো সে আবারও সৈয়দ বাড়িতে উপস্থিত হয়েছে। দুপুরের উত্তপ্ত গরমে নাজেহাল তাসিন বেশ ঘেমে গেছে। পরনের ঢিলেঢালা সাদা ফিনফিনে পাতলা টি শার্টটা শরীরের সাথে লেপ্টে আছে। গত সপ্তাহে রাশাদের রেজাল্ট বের হয়েছে। রাকা বরাবরের মতনই
গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। এদিকে রাত জেগে প্রেম করতে গিয়ে তা ফসকে গেছে মেহেলির। সে শুধু জিপিএ 5 পেয়েছে, ওদিকের আশানুরূপ ভালো ফলাফল করেছে। সেও জিপিএ 5 পেয়েছে, সব সাবজেক্টে A+ থাকলেও তাসিন যে বিজ্ঞান পড়িয়েছে সেটা A+ নেই। তাসিন কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে রইল। এ বাড়িতে ওদের বাড়ির মতো গার্ড নেই। গেটে 2জন সিকিউরিটি গার্ড। শুধু কয়েক সেকেন্ড পরই সার্ভেন্ট দরজা খুলে দিয়ে সালাম দিল। তাসিন সালাম নিয়ে ভিতরে প্রবেশ করে জিজ্ঞেস করলো, ফুপ্পি কোথায়? ম্যাম কিচেনে, ডেকে দিন তো। জি স্যার, বলুন। তাসিন বসলো। মিনিট 2-এর মধ্যে রিধিমা মির্জা হাজির হলো। তাসিন ফুপুকে দেখে দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম ফুপি। রিধিমা মির্জা সালাম নিয়ে বলল, বলে আসবি না বাবা? তাসিন মুচকি হেসে বলল, আমি রাহিমকে নিতে এসেছি ফুপ্পি, ও স্কুল থেকে ফিরেছে। রিধিমা মির্জা একটু অবাক হয়ে বলল, রাহিমকে কেন নিবি বাবা? এমনি একটা দরকার আছে ওর সাথে। সে নিস। বাড়ির সবাই কেমন আছে? রাই, সবাই ভালো আছে, ভাবিও ভালো আছে। সামনের সপ্তাহে পরীক্ষা ভাবির। ও বস। সার্ভেন্ট নাস্তা নিয়ে আসলো। তাসিন তেমন কিছু খেলো না, শুধু শরবতটুকু খেয়ে বের হয়ে আসলো। এখন যাবে রাহিমের স্কুলে, সেখান থেকে রাহিমকে নিয়ে বাড়ি ফিরবে। তার আগে বড় ভাইয়ের অফিসেও যেতে হবে সিসিটিভি ফুটেজের জন্য। ভ্যাপসা গরমে অস্থির মিথিলা, হাত পা পিছমোড়া করে বাঁধা আছে তার। এই বন্ধ অন্ধকার কুঠুরিতে আজ কয়দিন যাবৎ আটকা, তা সে জানে না, কারণ এই কক্ষে সেসব বোঝার উপায় নেই। এখানে সময় থমকে আছে যেন, দিনেও রাতের মতো অন্ধকার আর রাতেও রাতের মতো অন্ধকার। সে জানে কে করেছে তার সাথে এসব, কিন্তু তাজ ভাই তার সামনে এখনো আসছে না কেন? একবার যদি সামনে আসতো তাহলে তো মিথিলা চোখের দেখা হলেও একটু দেখতে পারতো। কতদিন দেখে না তার বুকটা টিপ টিপ করে ভালোবাসার মানুষটার একটু দর্শন পাবার আশায়। সে বুক বাঁধে একটু সাক্ষাতের ন্যায়। তার ধ্বংস নিশ্চিত। রায়কে মেরে ফেলার চেষ্টা করায় হয়তো তার জন্য মৃত্যু বরাদ্দ আছে। রায়কে বাজেভাবে দেখার আর ছোঁয়ার অপরাধে তার নিজের আপন ভাইয়ের সেই করুণ পরিণতি সে দেখেছে। মায়াজের চোখ তুলে আবার নতুন চোখ বসানো হয়েছে। একটা পা কেটে ফেলা হয়েছে। মায়াজ এখনো পুরোপুরি সুস্থ নয়, বিদেশে আছে। মিথিলার হয়তো মৃত্যু অতি নিকটে, তাজ ভাইয়ের হাতে মরণও কবুল। কষ্ট হয় শুধু বাবা মায়ের জন্য। তাদের বৃদ্ধ বয়সে দেখাশোনা করার আর কেউই রইবে না। মায়াজ হয়তো আর কখনো দেশে ফিরবে না। স্যাঁতসেঁতে ফ্লোরে পড়ে আছে মিথিলা। এখানে প্রতিদিন একবেলা খাবার দেওয়া হয়, কিন্তু এখানের খাবার খাওয়া মিথিলার পক্ষে সম্ভব হয় না। দনির দুলালির মুখে কি এসব পচাবাসি খাবার রোচে? টপ টপ করে ঘাম পড়ছে শরীর থেকে ফ্লোরে। শরীরে যেন সেদ্ধ হয়ে যাচ্ছে। সারা জীবন এসির নিচে বসবাস করা মিথিলার এমন পরিণতি ভালোবাসার অপরাধে। জ্ঞান হারিয়েও শান্তি নেই। তাসকিনের লেডি গার্ডরা চেহারায় গরম পানি ছুঁড়ে জ্ঞান ফেরায়। এত সুন্দর চেহারার অধিকারী মিথিলার হয়তো মুখ ঝলসে গেছে, সে টের পায় না। বুঝ হওয়ার পর থেকে সে শয়নে স্বপনে যারে দেখেছে সে শুধুই তাজ ভাই। কিশোরী মনে প্রথম ভালো লাগার পুরুষ সে। বয়সে বেশি ডিফারেন্স নেই তাদের। এতগুলো বছর মিথিলা অপেক্ষা করে গেছে, বিয়ে পর্যন্ত করেনি সে। প্রতি মাসে কয়েকবার ফুপুর বাড়িতে হানা দিত শুধু তাজ ভাইকে দেখার জন্য। এতদিন হাত পা খোলাই ছিল, আজ বেঁধে দিয়েছে একটা গার্ড। মিথিলা আর সহ্য করতে পারছি না, তাই একটা গার্ডকে রাগের বশে চড় মেরে বসেছিল, তাই গার্ডরা বেঁধে দিয়েছে। মিথিলার চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। এর মধ্যে গটগট আওয়াজ আসলো তার কর্ণকুহরে। তার কান্না, চোখেও একটু হাসি খেলে গেল ঠোঁটে। এটা তার তাজ ভাইয়ের পদচিহ্ন, সে চেনে। তার মানে আজ তাজ ভাইকে দেখা যাবে।
শরীর প্রচণ্ড দুর্বল, চোখ খোলা রাখার মতো শক্তি নেই, কিন্তু চোখ তো খুলে রাখতেই হবে। আজ তাজ ভাইকে মন ভরে দেখতে হবে না। তাসকিন এসে দাঁড়ালো রুমটার সামনে। জাবেরও ছিল পাশে, কিন্তু জাবেরকে তাসকিন নিল না। নিজে একাই প্রবেশ করলো অন্ধকারে। তার নিঃশ্বাস ফেলার শব্দটাও মিথিলা অনুভব করছে। তাসকিন মাথার উপর লাইটটা অন করলো। একটা টিমটিমে হলুদ বাতি জ্বলল। লাল চুড়িদার আর হলুদ কুর্তি পরা মিথিলা আদো আদো চোখে তাকালো তাসকিনের দিকে। মিথিলার মুখটায় আগুনের মতো ফোসকা পড়ে গেছে কিছু কিছু জায়গায়। সেই সুন্দর মুখশ্রীটুকু এখন আর দেখা যাচ্ছে না। তাসকিন এক দীর্ঘশ্বাস ফেলল। ওর সামনের কাঠের চেয়ারটায় গিয়ে বসলো। মিথিলা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, তাজ ভাই। তাসকিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিথিলার বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে। তাজ ভাইয়ের চোখের এই ঘৃণা সে সহ্য করতে পারে না। তাসকিন মুখ ফিরিয়ে নিল ওর দিক থেকে। কেন করলি এসব? মিথিলা এবার ডুকরে কেঁদে উঠল। তাজ ভাই, আমি আসলে এসব করতে চাইনি। কিন্তু রায়, শ্যাট আপ। তোর ওই মুখে ওর নাম নিবি না, খবরদার। তাজ ভাই, তুমি বিশ্বাস করো, ও তোমাকে একটুও ভালোবাসে না। ও ছলনা করছে তোমার সাথে। তোমাকে ও ভালোবাসে না, জানি আমি। তাসকিনের কাট জবাব। মিথিলা অবাক হয়ে বলল, জানো। তারপর কেন তুমি ওকে এত প্রোটেক্ট করো? কারণ আমি ওকে ভালোবাসি তাই। আমিও তো তোমাকে ভালোবাসি তাজ ভাই। আমি ওর থেকে কোন দিক দিয়ে কম? আমি কি সুন্দরী নই? তাহলে তুমি নিষ্ঠুরের মতো ওকে কেন ভালোবাসলে? আমার ভালোবাসায় কি কমতি ছিল? কি বলবে তাসকিন? ও বোঝে মিথিলার কষ্ট, সে নিজেও একই ঘাটের মাঝি। আমি তোকে কিছু বলতাম না মিথি, কিন্তু তুই তো আমার জানে হাত দিয়েছিস রে। তুই জানিস তোর জন্য মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। ওর কিছু হলে আমার কি হতো? আমি কি নিয়ে বাঁচতাম বল? কেন আমাকে নিয়ে বাঁচতে? আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি তাজ ভাই। আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে ভুলিয়ে দিতাম ওর কথা। আমি নিজে চেষ্টা করে ওকে কখনো ভুলতে পারিনি, সেখানে তুই কি ভুলাবি? তাজ ভাই, শেষ ইচ্ছা কি বল? তোমার হাতে মৃত্যু। তাতে তুই খুশি হবি খুব? তাসকিন বাঁকা হাসলো, তারপর ঠোঁট কামড়ে বলল, তোকে তো খুশি করব না আমি। তুই যা চেয়েছিস তার উল্টোটা হবে। তবে আজ নয়, আজ মুড নেই। তাসকিন উঠে চলে যেতে লাগলো। মিথিলা হু হু করে কেঁদে উঠে বলল, আমার উপর এটুকু দয়া করো তাজ ভাই, মেরে দাও আমাকে। আমি এসব আর নিতে পারছি না। তোমাকে আমি ওর সাথে সহ্য করতে পারি না। জানো, আমার বুক খুব জ্বলে তখন, আর সহ্য হয় না। প্লিজ মেরে দাও না আমাকে। তাসকিন এক নজর দেখলো মেয়েটাকে, তারপর ফোঁস করে এক নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে তোকে বাঁচিয়ে রাখাই সব থেকে বড় শাস্তি তোর জন্য। না তাজ ভাই, আমি এখানে থাকতে পারছি না। আমার খুব কষ্ট হয়। এতে তো অভ্যস্ত নই আমি। তাসকিন পাত্তা দিল না ওর কথায়। যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে গেল। দুপুরের দিকে রায় রান্নাঘরে একটু তদারকি করতে গিয়েছিল। এ বাড়িতে হুমায়রা শিকদার, তাসিন আর তাসকিন বেশি তেল মশলার খাবার খায় না। রান্না শেফরা করলেও বড় বউ হিসেবে রায়ের দেখাশোনা করা উচিত, তাই দেখে আসলো। মায়াকে হসপিটালে নিয়ে গেছে তানজিম আর আহানা শেখ 7 মাসের চেক আপের জন্য। আজ শুক্রবার। তাসকিনের তো আগেই ফেরার কথা। ফিরেছে কিনা জানা নেই রায়ের। জোহরের আজান পড়েছে, তাই গোসল করে সালাত আদায় করার উদ্দেশ্যে রুমে গেল। রায় নিজেদের রুমের দরজার নবটা ঘোরাতেই ঝটফট করে তাহির পাখিটা এসে ডানা ঝাপটে তার মুখে বাড়ি মারল। আচমকা এমন হওয়াতে
আচমকা এমন কিছু হওয়াতে রায় আতঙ্কে 2 পা পিছিয়ে গেল। বেশ ভয় পেয়েছে সে। তাহির পাখির পায়ের নখের আঁচড় লেগেছে তার গলায়, চামড়া ছিঁড়ে গেছে হয়তো, খুব জ্বলছে। রায় এখনো দরজায় দাঁড়িয়ে রইল। পাখি আবার উড়ে গিয়ে তাসকিনের কাঁধে বসল, তার অপর পাশের কাঁধে রায় পাখিটা। রায় ভয় পেয়ে ঘাবড়ে গেছে দেখে তাসকিন তাড়াতাড়ি এগিয়ে আসলো ওর নিকট। পাখি দুইটা আবারও ফতফত করে উঠতে লাগলো রুমময়। তাসকিন এসে রায়ের কাঁধে হাত দিয়ে বলল, তুমি ভয় পেয়েছো রায়? সরি, আমি বুঝিনি ও তোমাকে দেখে এমন করবে। রায় তাকিয়ে দেখলো কিছু পল তাসকিনকে। গায়ে এখনো বাসি পোশাক, মানে বাইরের পোশাক। আসমান রঙের পাঞ্জাবি পরনে, হাতা ফোল্ড করা। গরমে কপালের পাশ দিয়ে একটা সরু ঘামের রেখা বয়ে গেছে। চুলও এলোমেলো, কয়েকটা চুল সামনে এসে কপালে পড়েছে তার। রায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, সমস্যা নেই, বলে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু তাসকিন ওর হাতের কবজি ধরে থামিয়ে দিল। রায় প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। তাসকিনের সাথে তার দূরত্ব বেশি ছিল না এখন, বাকিটুকু আর তাসকিনের সহ্য হলো না, তাই আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো ওর। রায় ভ্রু কুঁচকে ফেলল। তাসকিন ঠোঁট গোল করে একটা শ্বাস ফেলে বলল, রিল্যাক্স, তুমি যা ভাবছো আমি তেমন কিছু করব না। তাসকিন পকেট হাতড়ে নিজের রুমালটা বের করলো। তারপর বউ ঘেমে গেছে একদম। নাকের পাটা, গাল গরমে লাল হয়ে গেছে। কপালে নাকের নিচে বিন্দু বিন্দু ঘাম জমেছে, যাদের দেখে তাসকিনের ঈর্ষা হচ্ছে। সে নিজেই তো বউয়ের শরীরে এতটা অধিকার নেই, স্থায়িত্ব দখল করতে পারে না, সেখানে এই বেলাহাজ ঘামগুলো কি সুন্দর সেটে আছে। তাসকিন তাই নিজ হাতে যত্ন নিয়ে ঘামগুলো মুছে দিতে লাগলো। গলার ক্ষত চোখে পড়েনি হয়তো তখনও। রায় তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল তাসকিনের দিকে। তাসকিনের চোখের দৃষ্টি স্বাভাবিক, সরল। ঘাম মোছা শেষ হতেই গলায় নজর পড়ল। মুহূর্তে তাসকিন ব্যস্ত হয়ে পড়ল, এ কি, গলায় ব্যথা পেলে কিভাবে? ছিলে গেছে তো, খুব জ্বলছে না? আপনার পাখিও আপনার মতো আমাকে কষ্ট দিয়ে সুখ পায়। তাসকিন অবাক হয়ে তাকালো রায়ের দিকে, তারপর আবার মাথার উপর উড়ন্ত পাখিদের দিকে। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহির করেছে? হ্যাঁ। সরি, আমি আসলে বুঝিনি। মানে ও আসলে বোঝেনি। দাঁড়াও 1 মিনিট। ওকে ছেড়ে দিয়ে আবার রুমে থাকা মিনি ফ্রিজ থেকে বরফ নিয়ে আসলো। রায় মানা করলো, এসবের প্রয়োজন নেই, এমনি কমে যাবে, রাখুন। লাগিয়ে দিচ্ছি, জ্বলবে না, একটু দাঁড়াও। রায় আর কিছু বলল না। তাসকিন নিজের বরফের স্লাইসটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘষতে লাগলো গলায়। বরফ গলে ঠান্ডা পানিগুলো গলা বেয়ে রায়ের শরীরের দিকে নেমে যাচ্ছে। তার উপর বরফ লাগাচ্ছে তাসকিন। তাই রায়ের কেমন অস্বস্তি হচ্ছে। রায় শুকনো ডোক গিলে এদিক ওদিক তাকাতে লাগলো। শরীর শিরশির করছে ঠান্ডা স্পর্শ পেয়ে। কিছুক্ষণ পর তাসকিনের হাতটা রায় খপ করে চেপে ধরল, আর এতে তাসকিন মেয়েদের মতো কেঁপে উঠল। অদ্ভুতভাবে রায় নিজ থেকে ওকে একটু স্পর্শ করলেও কেমন যেন শিউরে ওঠে। আর লাগবে না, কমে গেছে, বলেই রায় হাত ছেড়ে দিল। তাসকিন মাথা নাড়িয়ে সম্মতি দিতেই রায় হেঁটে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তাসকিন পিছন থেকে তাকিয়ে রইল রায়ের দিকে। রায় হাঁটতে হাঁটতে আবার পিছনে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। তাসকিনের দিকে তাকিয়ে বলল, ওদের ছেড়েছেন কেন, যদি উড়ে যায়? বেলকনির দরজাও তো খোলা। তাসকিন চমৎকার হেসে পাখি দুটোর দিকে তাকিয়ে বলল, ভয় নেই, আমার পাখি উড়তে জানলেও নিজের ঠিকানা জানে, বলে আবার বেলকনির দিকে চলে গেল, 2 কাঁধে 2 পাখি নিয়ে। রায় বিস্মিত হয়ে রইল। কি বলল লোকটা? কথাগুলো কি কোন পাখিকে বলল? প্রথমবারের মতো রায়কে নিয়ে ভার্সিটিতে আসলো তাসকিন। আজ রায়ের প্রথম পরীক্ষা, সেমিস্টার ফাইনাল। ভার্সিটির সামনেই তাসকিনের কালো মার্সিডিজটা এসে ব্রেক কষল। সামনের গাড়ি থেকে গার্ড দৌড়ে এসে তাসকিনের দরজা খুলে দিল। তাসকিন বের হয়ে রায়ের পাশের দরজা খুলে রায়কে নামালো।
বের হয়ে দেখলো আশেপাশের সবার চোখের কেন্দ্রবিন্দু তারা। রায় একটা হতাশ নিঃশ্বাস ফেলল। এই জন্যই এই লোকের সাথে সে আসতে চায়নি। মেয়েগুলো রীতিমতো তাসকিনকে চোখ দিয়ে গিলছে। রায়ের মনে মনে একটু হিংসা কাজ করলো। ইচ্ছা ছিল তাসকিনের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর, কিন্তু এখন আর ছাড়ালো না, বরং নিজে আরেকটু শক্ত করে ধরলো। তাসকিন অবাক হয়ে তাকালো। এর মধ্যে চারপাশ থেকে কালো পোশাকধারী গার্ডরা তাদের ঘিরে ফেললো। তাসকিনের ইচ্ছে ছিল ওকে ভার্সিটির ভিতর পর্যন্ত পৌঁছে দিবে, কিন্তু গেট পর্যন্ত আসতেই রায় ওর হাত খামচি দিয়ে ধরে বলল, ওদিকে কোথায় যাচ্ছেন আপনি? আরও মেয়ে দেখার শখ আছে বুঝি? চুপচাপ এখান থেকে নিজের অফিসে যাবেন, নিচের দিকে তাকিয়ে। আন্ডারস্ট্যান্ড? তাসকিন মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়ালো। রায় আশপাশ আরও একবার দেখে ভিতরে প্রবেশ করলো। তাসকিন আর দেরি করলো না। বউয়ের আদেশ চিরধার্য তার জন্য চলবে।